শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের 2021 সালের জন্য যে সিলেবাসটা প্রণীত হয়েছে সেই সিলেবাসের আলোকেই এখন ক্লাস নিচ্ছি। তো সেই সিলেবাসের আলোকেই ক্লাস নিচ্ছি। প্রথম অধ্যায় দিয়ে শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ে আমি গত দুটো ক্লাসে বিশ্বগ্রাম পাঠ্যক্রম 1 পাঠ্যক্রম 2 ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পাঠ্যক্রম 3 অর্থাৎ ক্লাসক্রম 3 অনুসারে হচ্ছে পড়াবো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ট্রান্সলেশন। প্রথমেই বলি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বলতে কি বুঝো? কারণ সমগ্র বিশ্বই রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির আবহে। কারণ এখন স্কুল, কলেজ অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যবসা বাণিজ্য প্রতিটা ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, মানুষের যেসব মৌলিক চাহিদা রয়েছে সেসব মৌলিক চাহিদার বাইরেও বিজ্ঞানের ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম। অর্থাৎ এই মুহূর্তে মহাকাশে যাওয়া অথবা মহাসমুদ্রের তলদেশে যাওয়া অথবা চিকিৎসা বিজ্ঞানে একটি কৃত্রিম অঙ্গ স্থাপন করা, প্রত্যেকটা ক্ষেত্রেই কি হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রবণতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি বাংলায় বলছি কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বলছি? কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা হচ্ছে, যেহেতু আমি কম্পিউটার নিয়ে কাজ করছি, তো কম্পিউটার একটি যন্ত্র। আমি বলতে গেলে কম্পিউটারকে যদি আমি যে তথ্যটি আমি কম্পিউটারের ভিতরে প্রবেশ করাবো, কম্পিউটার আমাকে সে আলোকে কাজ করে দেবে। কম্পিউটারের নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই। বিচার বুদ্ধি না থাকার কারণে শুধুমাত্র যে তথ্যগুলো আমি তার মধ্যে দিয়েছি সেই তথ্যের আলোকে সে আমাকে ভুল অথবা শুদ্ধ সে আলোকে কাজ করে দেবে। কম্পিউটারকে যদি আমি মানুষের মতো বিচার বিশ্লেষণ করে সমস্যার সমাধানের কথা বলি, তাহলে কিন্তু কম্পিউটার সে কাজটা করতে পারবে না। এই যে প্রতিবন্ধকতা, একটা যন্ত্রের যে একটা প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাটুকু দূর করার জন্য বিজ্ঞানীরা চিন্তা করলেন যে কম্পিউটারের মধ্যে এমন কিছু ইন্টিগ্রেটেড সার্কিট প্রবেশ করিয়ে দেওয়া যাক, যার মাধ্যমে যেসব সিলিকন চিপের মাধ্যমে তাদের মধ্যে এমনভাবে কিছু বুদ্ধিমত্তা তৈরি করে দেওয়া যাক যাতে সে খারাপ ভালো বা সঠিক এবং ভুল সেটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। সেই চিন্তা থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সূচনা হয়েছে। অর্থাৎ মানুষের মতো নয়, তবে কিছুটা মানুষের মতো করে চিন্তা ভাবনা করে কার্য সম্পাদনের যে প্রভাব বা কার্য সম্পাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্পূর্ণ মানুষের মতো কাজ সে করতে পারবে না, তবে অনেক সময় দেখা যায় এমন কিছু দুঃসাধ্য বা দুঃসহ কাজ রয়েছে যেগুলো মানুষের করা অসম্ভব, কিন্তু আমি যদি একটা যন্ত্র মানবের মধ্যে সে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি বা সে বোধগুলো তুলে ধরার চেষ্টা করি, তাহলে সে খুব সহজেই করতে পারছে। কারণ তার মধ্যে যে কৃত্রিম বুদ্ধিমত্তাটুকু আমি দিয়ে দিচ্ছি সেটা শুধুমাত্র সমস্যাকে পর্যবেক্ষণ করা এবং সমাধান করা, বোধ বুদ্ধি বিবেচনার প্রশ্ন সেখানে আসে না। এই কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমটা কি? মানুষ প্রতিটা ক্ষেত্রে যেহেতু একটা বুদ্ধিমত্তা তৈরি করছে, সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা একজন এক্সপার্ট সিস্টেম হিসেবে বিবেচিত হচ্ছে। যদি আমি বলি কম্পিউটারের মধ্যে আমি অনেক তথ্য ভান্ডার বা তথ্যে সমৃদ্ধ করে দিলাম কম্পিউটারকে, তাহলে একটি মানুষের মস্তিষ্ক নিউরন যতটুকু তথ্য ধারণ করতে পারবে তার থেকে হাজার হাজার গুণ বেশি তথ্য কম্পিউটার ধারণ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে, আমি যদি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যদি ধরি যে একটি সম্পূর্ণ অ্যানাটমির বিষয়, মানে মানবদেহের সম্পূর্ণ বিষয় কম্পিউটারের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম, তখন আমি জানি বা না জানি সেই বিষয়টা যদি আমি প্রশ্নটা যদি আমি এখন কম্পিউটারকে করি, তাহলে কিন্তু আমি সঠিক তথ্যটি পাবো। এই পদ্ধতিটা ব্যবহার করে কিন্তু এখন অনেকেই বিশেষজ্ঞ ডাক্তাররা কি করছে, অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে এটাতে।
চিকিৎসা, প্রযুক্তি, যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, যে কোনো ক্ষেত্রে আমি কম্পিউটারের শরণাপন্ন হতে পারবো। আজ থেকে 50 বছর আগের একটি তথ্য যদি আমি সংরক্ষণ করে রাখি, সেই সংরক্ষণকৃত তথ্য থেকে আমি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবো এবং অনেক গুরুত্বপূর্ণ গবেষণার কাছে সেই তথ্যকে আমি কাজে লাগাতে পারবো। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এক্সপার্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন ফাজি লজিক রয়েছে, লার্নিং সিস্টেম রয়েছে, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করছি। এবার আসো রোবোটিক্স, এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোবট শব্দটি কি, যে রোবোটিক্স জিনিসটা কি, রোবট শব্দটি কি? প্রথমে বলি, রোবট শব্দটির আবিধানিক অর্থ কিন্তু যন্ত্র মানব, অথবা আমি যদি চেক ভাষায় বলতে চাই, কারণ রোবোটা থেকে এসছে রোবট, রোবোটা শব্দটি হচ্ছে একটি চেক শব্দ। তো চেক ভাষায় রোবট শব্দটির অর্থ বা রোবোটা শব্দটির অর্থ হচ্ছে শ্রমিক, অর্থাৎ যে শ্রম দেয়। তাহলে আমি রোবট শব্দটি বা যন্ত্র মানবকে কিভাবে ডিফাইন করব? এমন ভাবে ডিফাইন করব যে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক সার্কিটের সাহায্যে মানুষের অবয়বে তৈরি এমন একটি যন্ত্র যেটি মানুষের মতোই কাজ করতে সক্ষম, কিন্তু তার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নেই, শুধুমাত্র মানুষের ব্যবহার্য বুদ্ধি দিয়ে, অর্থাৎ মানুষ তার মধ্যে যে প্রোগ্রাম সেট করে দেবে সেই সেটের আলোকে সে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন নেই? কারণ প্রথমেই বলেছি কোনো যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নেই, কিন্তু আমি যদি কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা তার মধ্যে তৈরি করে দিই, সে সেই আলোকে কাজ করবে। এখন রোবটের মধ্যে কিভাবে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে দেবো, কিভাবে সে কাজ করবে? প্রথমে দেখো, আমি যদি একটা গৃহস্থালী রোবট তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমি তার মধ্যে কোন কোন জিনিসগুলো দেবো, সে যাতে কমান্ড পাওয়ার সাথে সাথেই ঘরের কাজগুলো করতে পারে। আমি যদি একই রোবটকে, মানে তার মধ্যে প্রোগ্রাম সেট করা আছে, সে গৃহস্থালী কাজ করতে পারবে, ঘর মোছা, বাসন কোসন ধোয়া, রান্না বান্না করা, যে কাউকে কোনো কিছু আপ্যায়ন করা, এই ধরনের কাজগুলোর জন্য সে তৈরি। এখন আমি যদি তাকে খনি থেকে তেল আহরণ করতে দিই অথবা খনি থেকে কয়লা আহরণ করতে দিই, তাহলে কি সেই কাজটা পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তার মধ্যে নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, এবং সেই কৃত্রিম বুদ্ধিমত্তাটা মানুষের তৈরি করে দেওয়া। মানুষ যেভাবে তাকে প্রোগ্রাম সেট করে দেবে, ঠিক একইভাবে সেই প্রোগ্রামের অনুযায়ী সে কাজ করবে। তাই রোবটের কার্যপ্রণালীও কিন্তু মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। তবে বর্তমানে রোবটের মধ্যে কিছু কৃত্রিমভাবে কিছু বোধ বা চেতনা তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে সে মানুষের ইন্দ্রিয় বুঝতে সক্ষম হয়। তবে সেটা অনেক বেশি সুদূরপ্রসারী, অর্থাৎ পঞ্চম জেনারেশন বা ষষ্ঠ জেনারেশনের মধ্যে গিয়ে আমরা এ ধরনের রোবট পেতে পারি, যেগুলো মানুষের চিন্তা চেতনা বা মানুষের সুখ দুঃখের সাথী হবে, এরকম কিছু রোবট। প্রথম যে রোবটটা আবিষ্কৃত হয়েছিল সেটা জাপানি ইউনিমেট নামে প্রথম আবিষ্কৃত রোবটটার নাম ছিল ইউনিমেট। আর জর্জ ডেবলকে বলা হয় রোবটের জনক, কারণ উনি প্রথম রোবট আবিষ্কার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়। এখন রোবটের তো বিভিন্ন কাজ রয়েছে, কারণ মহাকাশে বা মহাসমুদ্রে আমরা রোবট প্রেরণ করছি, এখনো মানুষের যাওয়ার মতো সেভাবে সক্ষমতা আমরা তৈরি করে উঠতে পারিনি। তো যে সকল দুঃসাধ্য কাজ আছে, খনি থেকে কয়লা উত্তোলন, তেল আহরণ, হীরার খনি থেকে হীরা উত্তোলন, এই ধরনের কাজে আমরা এখন রোবটকে ইউজ করছি। এই মুহূর্তে রোবট নিয়ে যে গবেষণাটা হচ্ছে সেটা হচ্ছে যে পঞ্চম জেনারেশনের রোবট নিয়ে গবেষণা, অর্থাৎ রোবটের মধ্যে কিভাবে মানুষের বোধ বুদ্ধি বিবেচনা তৈরি করে দেওয়া যায়, কিভাবে মানুষের সমকক্ষ হয়ে সে কাজ করতে পারে। রোবটের কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মানে মানুষের সমকক্ষ কেন বলছি, কারণ রোবটের মধ্যে দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় রয়েছে, কিন্তু ঘ্রাণেন্দ্রিয় নেই, অর্থাৎ সে দেখতে পারবে, সে শুনতে পারবে, কিন্তু সে কোনো ঘ্রাণ অনুভব করতে পারবে না। মানুষেরও দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয় রয়েছে। এখন আরেকটি জিনিস রয়েছে, এই যে আমরা যে হাত এবং পায়ের পেশি নাড়াচাড়া করি, আমরা যে উপরে উঠছি নিচে নামছি, আমাদের পেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, আমাদের ওই অনুযায়ী আমরা কাজ করছি। রোবটেরও এমন কিছু পেশি রয়েছে যেগুলোকে মোটর নিউরনের মাধ্যমে আমরা প্রতিস্থাপন করছি। সেই মোটর নিউরন, হাত ও পায়ের পেশিগুলোকে আমরা বলছি অ্যাকচুয়েটার। এই অ্যাকচুয়েটার কিন্তু মানুষের মধ্যে কাজ করে, অর্থাৎ রোবট কিন্তু মানুষের মধ্যে চলাফেরা করে সে অ্যাকচুয়েটারের মাধ্যমে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যে অনুভূতিটা নিয়ে বর্তমানে কাজ চলছে, কিন্তু রোবট কিন্তু অনুভূতি কি একটা যন্ত্র মানব, অর্থাৎ
সেট করব না, তাহলে সে ততক্ষণ আমাকে রেসপন্স করবে না। আরেকটি হচ্ছে দর্শনেন্দ্রিয়র কথা বলেছি। যেমন আমাদের যে চোখ, আমাদের চোখ কিন্তু শুধুমাত্র 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে, কিন্তু রোবট 360 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূর্ণ একটা অ্যাঙ্গেলকে সে কভার করতে পারছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি? এক কোণ সমান কি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমি যদি 90 ডিগ্রি কোণ এবং 180 ডিগ্রি কোণে দেখতে পারি, 360 ডিগ্রি কোণে কিন্তু দেখতে পাই না। অর্থাৎ আমার কিন্তু মস্তিষ্কটা রোবটের মধ্যে সম্পূর্ণ ঘুরছে না, কিন্তু রোবট কি করতে পারছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলও কভার করতে পারে। এটাই হচ্ছে মানুষ এবং রোবটের মধ্যে কিছু পার্থক্য। তাহলে রোবোটিক্স, তাহলে কি এতক্ষণ রোবট নিয়ে পড়া? এবার আসো রোবোটিক্স বিষয়টা কি। এই যে আমি এতক্ষণ যা পড়েছি রোবট সংক্রান্ত, রোবটের গঠন, উৎপত্তি প্রণালী, রোবটের ক্রমবিকাশ সম্বন্ধে সকল তথ্য যেখানে গবেষণা করা হয় বা যে নিয়ে গবেষণা করা হয় সেই জিনিসটাই হচ্ছে, সেই প্রযুক্তিটা বা সেই শাখাটাই হচ্ছে রোবোটিক্স বা রোবট বিজ্ঞান। সর্বশেষ হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি জিনিসটা কি? এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয়। প্রথমে বলি ক্রায়ো শব্দটির অর্থ কি, সার্জারি শব্দটির অর্থ কি। ক্রায়ো শব্দটির অর্থ হচ্ছে বরফ শীতল, আর সার্জারি শব্দটির অর্থ হচ্ছে চিকিৎসা, শৈল চিকিৎসাটাকে আমরা বলছি ক্রায়োসার্জারি। অর্থাৎ যে সার্জারির মাধ্যমে বা যে চিকিৎসায় বরফ শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা টিস্যুকে ধ্বংস করা হয়, সেই সার্জারিটাকে আমরা বলছি ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি কিন্তু আজকের সার্জারি না, আজ থেকে প্রায় 200 বছর আগেও কিন্তু ইউরোপে ক্রায়োসার্জারির চিকিৎসা হতো। তখন সেটা হাইড্রোথেরাপি নামে তোমার পরিচিত ছিল। হাইড্রোথেরাপি কেন? বরফ শীতল অর্থাৎ এমন একটি তাপমাত্রা প্রয়োগ করা হতো যে তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক কোষ বা টিস্যুকে ধ্বংস করে ফেলা হতো। পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো আরো অনেকগুলো থেরাপি আবিষ্কৃত হয়েছে। যেমন কেমোথেরাপি বা রেডিওথেরাপির কথা আমরা জানি, ক্যান্সার কোষ ধ্বংস করতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি অসম্ভব কার্যকরী। এখন কেমোথেরাপি বা রেডিওথেরাপির একটা কাজ রয়েছে, এগুলোর কিছু সাইড ইফেক্ট রয়েছে। কেন রয়েছে? কারণ কেমোথেরাপি এবং রেডিওথেরাপিতে আমরা যে রশ্মিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর। সেই রশ্মিগুলো শুধুমাত্র অস্বাভাবিক কোষ ধ্বংস করে না বা ক্যান্সার কোষ ধ্বংস করে তা নয়, আশেপাশে যে ভালো কোষগুলো আছে সেগুলো কিন্তু এফেক্টেড হয়। সে এফেক্টেড হওয়ার কারণেও কিন্তু আস্তে আস্তে ক্যান্সারের পেশেন্টরা কেমোথেরাপি নেওয়ার পরে কি হয়, চুল পড়ে যায়, ওদের হাড় ভঙ্গুর হয়ে যায়, দাঁত পড়ে যায়, চোখ ক্ষতিগ্রস্ত হয়, এরকম বিভিন্ন রকম সাইড এফেক্টের মধ্যে দিয়ে তারা যায়। আস্তে আস্তে তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়। এখন এই ক্রায়োথেরাপি আর কেমোথেরাপি, ক্রায়োসার্জারিকে কিন্তু আমরা ক্রায়োথেরাপিও বলতে পারি, এই সার্জারিকে আমরা থেরাপিও বলতে পারি। কি বলতে পারি? থেরাপি, ক্রায়োথেরাপি। এই ক্রায়োথেরাপি কেন অধিক জনপ্রিয় হচ্ছে তার কারণটা হচ্ছে ক্রায়োথেরাপিতে বা ক্রায়োসার্জারিতে কোনরূপ ভালো কোষ ধ্বংস হয় না বা নষ্ট হয় না। কেন? ক্রায়োথেরাপিতে একটা সূচের মাধ্যমে, ওটাকে আমরা বলি ক্রায়োপ্রপ বা ক্রায়োনল, গ্যাস প্রবেশ করিয়ে, অতিরিক্ত ঠান্ডা গ্যাস প্রবেশ করিয়ে শুধুমাত্র অস্বাভাবিক কোষটাকে ধ্বংস করা হয়। যেমন আঁচিল, তিল, তারপরে ক্যান্সার কোষ সৃষ্টিতে যে ছোট 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 সিস্টগুলো রয়েছে, জরায়ু ক্যান্সারের মধ্যে যে সিস্টগুলো থাকে সেগুলো ধ্বংস করতে, বিভিন্ন রকম মোম, এগুলো ধ্বংস করতে আমরা ওই ক্রায়োনলটা প্রবেশ করালে শুধুমাত্র অতটুকুই যে অস্বাভাবিক কোষটি আছে সেটাই ধ্বংস হবে, আশেপাশের কোষগুলো ধ্বংস হয় না। আরেকটি গুণ হচ্ছে, আরেকটি ভালো দিক হচ্ছে, এটি একদমই রক্তপাতহীন চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ কোনরূপ রক্তপাত হয় না, কাটাছেঁড়ার প্রয়োজন হয় না, এবং খুবই মিনিট 5 সময়ের মধ্যেই, মিনিট 5ও লাগে না, হয়তো 1-2 মিনিটের মধ্যেই একটি অস্বাভাবিক কোষ ধ্বংস হয়ে যায়। যার ফলে কিছুটা ব্যয়বহুল হলেও এই পদ্ধতিটি এখন বর্তমানে অধিক জনপ্রিয়। এই যে ক্রায়োথেরাপিতে যে বলছি ক্রায়োনল বা ক্রায়োপ্রবের মধ্যে কিছু গ্যাস প্রবেশ করার নয়, এই গ্যাসগুলো এখন কি? এই গ্যাসগুলো হচ্ছে আর্গন, নিয়ন, ডাইমিথাইল ইথার, এছাড়া হাইড্রোজেন গ্যাস অধিক পাওয়া যায়। আগে হাইড্রোজেন গ্যাস, তরল হাইড্রোজেনটা ইউজ
করা হতো, বর্তমানে কম করা হয়। এই বিভিন্ন ধরনের গ্যাসগুলোকে বরফ শীতল বা জমা বাঁধিয়ে গ্যাসে পরিণত করে তারপরে অস্বাভাবিক কোষে প্রবেশ করানো হতো। এই পদ্ধতিতে চিকিৎসা করলে অস্বাভাবিক কোষগুলো ধ্বংস হয়, আশেপাশে স্বাভাবিক কোষগুলো কখনোই বিনষ্ট হয় না এবং ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে যায়। অর্থাৎ ক্যান্সার রোগীও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তাই বর্তমানে কেমোথেরাপি বা রেডিওথেরাপি থেকে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি অধিক জনপ্রিয় এবং এই পদ্ধতিটি কিছুটা ব্যয়বহুল হলেও বাইরের দেশে কিন্তু অনেক অ্যাভেলেবেল। আমাদের দেশে আস্তে আস্তে এর প্রচার এবং প্রসার বাড়ছে। তো শিক্ষার্থীরা, আজকে যেগুলো পড়ালাম এটি পাঠ্যক্রম 3-এর অর্ধেক অংশ, বাকি অর্ধেকটা আমি সামনের ক্লাসে পড়াবো। আজকে যেগুলো পড়ালাম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝো? কৃত্রিম বুদ্ধিমত্তা একটি স্মার্ট সিস্টেম, বুঝিয়ে লেখো। রোবোটিক্স কি? অ্যাকচুয়েটর কি? রোবটের সাহায্যে মানুষ কিভাবে কাজ করে বা রোবট বা যন্ত্রমানব বলতে কি বুঝো? রোবট কিভাবে কাজ করে? খনিতে আহরণের ক্ষেত্রে অথবা মহাকাশে মহাসমুদ্রে রোবট কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা রোবটের সুবিধা অসুবিধা যে কোনো একটা, প্রত্যেকটা অংশই কিন্তু একটার সাথে জড়িত আছে। পরের প্রশ্ন হচ্ছে ক্রায়োসার্জারি কি? কাটাছেঁড়া বা রক্তপাতবিহীন চিকিৎসা ব্যবস্থা বলতে কোনটাকে বোঝায়? ক্রায়োসার্জারি এবং কেমোথেরাপির মধ্যে, ক্রায়োথেরাপি এবং কেমোথেরাপির মধ্যে ক্রায়োথেরাপি অধিক জনপ্রিয়।